তাহলে আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটা অধ্যায় 4-এ আছে। এটার সাথে ম্যানেজমেন্ট সাবজেক্টের কিছুটা মিল আছে। ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার যৌথ মূলধনী কোম্পানি চ্যাপ্টারের থিওরির সাথে এই চ্যাপ্টারের থিওরি মিল আছে। আর এটা আমাদের রেফারেন্স বই হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যে কনসেপ্ট বুকটা আছে আমরা এটা ফলো করব। তো প্রথমেই এই চ্যাপ্টারটা আপনি কেন পড়বেন? হিসাব বিজ্ঞানে আমি কিছু চ্যাপ্টারের নাম্বার বলে দিচ্ছি, আপনার এই নাম্বারগুলো একটু মনে রাখবেন বা খেয়াল রাখবেন। অধ্যায় 3, 4, 6, 7 পার্ট 2, অধ্যায় 10, 1, 2, 3, 4, 5, এই 5টা সিকিউ আপনার পছন্দের তালিকা রাখবেন খ বিভাগে। কয়টা চ্যাপ্টার? কয়টা চ্যাপ্টার? 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার। আমাদের খ বিভাগে যেহেতু 9টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, আপনি পরীক্ষায় পছন্দের তালিকায় এই 5টা সিকিউ কে রাখবেন। কেন রাখবেন সেটা প্রতিটা চ্যাপ্টার পড়ার সময় আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ। তবে এই 5টা চ্যাপ্টারে পারি না, জটিল, এই ধরনের কোনো চিন্তা করা যাবে না স্যার। কোনো অজুহাতেই এই চ্যাপ্টার গুলো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো যৌথ মূলধনী কোম্পানির মূলধনে প্রথমেই আলোচ্য বিষয় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে, যৌথ মূলধনী কোম্পানির আইন, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, সদস্য সংখ্যা। এরপরে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন। এই টপিক গুলো আমি অ্যাকাউন্টিং এ পড়াবো না। এগুলো আপনাদের কনসেপ্ট বুকে আছে, মুখস্থ করে নেবেন, এবং এগুলো ম্যানেজমেন্টে আপনারা অলরেডি পড়ছেন। সেগুলো পড়ে আমি এখানে সময় নষ্ট করবো না। আমি অ্যাকাউন্টিং আলোচনা শুরু করব মূলধন বা শেয়ার শব্দটা থেকে। কোন শব্দ থেকে? মূলধন বা শেয়ার। বইতে, বইয়ের 80 পৃষ্ঠা থেকে কথা বলতেছি। বইয়ের 80 পৃষ্ঠায় শেয়ারের আগে 3 থেকে 4টা পয়েন্ট আছে। এই 3 থেকে 4টা পয়েন্ট আধা পৃষ্ঠার মতো। এটা আপনি একটু পড়ে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। এখানে শর্টকাটে পুরো যৌথ মূলধনী কোম্পানির থিওরিটিক্যাল পার্টটা দেওয়া আছে। আমি আলোচনা শুরু করতেছি শেয়ার থেকে। দেখেন চ্যাপ্টারটার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। কোম্পানিতে মালিক অনেকজন থাকে। কতজন? আমরা জানি কোম্পানি বলতে দুই ধরনের কোম্পানিকে বোঝায়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন, আর সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ আমরা জানি না। এটা কোম্পানি ঠিক করবে তার শেয়ার কতগুলো, তার উপর নির্ভর করে। এটাকে বইয়ের ভাষায় বলা হয় শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। পরীক্ষা প্রায় সময় আসে পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তার সংখ্যা কত? অ্যান্সার হবে কতজন? উদ্যোক্তার সংখ্যা কতজন? আছি না গেছি? পাবলিক লিমিটেড 7 কোম্পানির উদ্যোক্তার সংখ্যা কতজন? জন। 7 জন। 7 জন। মাইক্রোফোন অন রাখেন না স্যার, সবাই মিউট হয়ে গেলে তো কবরস্থান হয়ে যাবে। আর কবরস্থানে ক্লাস নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং। ঠিক আছে? কথা বলতে হবে স্যার। আপনাদেরকে মাইক্রোফোন মিউট করে বসে থাকতে বলিনি স্যার, তাই আমি ক্লাস নিয়ে মজা পাবো না। যেটা বলতেছিলাম, পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তার সংখ্যা কতজন বলছি? 7 জন। 7 7 জন। জন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা হচ্ছে 3 জন। ন্যূনতম পরিচালক, ন্যূনতম পরিচালক কয়জন? 3 জন। তাহলে পরিচালক বললে 3 জন, কিন্তু সদস্য সংখ্যা বললে 7 জন। মনে থাকবে? আর বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানি কত সালের আইন দ্বারা পরিচালিত হয়? 1994। ভেরি গুড, 1994 সালের আইন দ্বারা। এই কমন শব্দগুলোই পরীক্ষায় আসে স্যার এমসিকিউ তে। ঠিক আছে? তো চলেন আমরা পরবর্তী আলোচনায় যাই। কোম্পানিতে মালিক যেহেতু অনেকজন থাকে, এখন দেখেন আপনারা যখন এই মানে কলেজে গিয়ে টেবিলে বসেন, এক টেবিলে আপনারা 3 জন বা 4 জন বসেন না? জি স্যার। কেউ কি একা বসে সাধারণত? সাধারণত না। হ্যাঁ, সিঙ্গেল টেবিলে আবার একা বসে, সেটা আলাদা হিসাব। বাট বড় টেবিল গুলোতে আপনারা 4 জন মিলে এক টেবিলে বসেন। তাহলে 4 জন আপনারা শেয়ারে বসেন না? জি স্যার। শেয়ার মানে অংশ। শেয়ার মানে কি? অংশ। ওই টেবিলের যে অংশে আপনি বসছেন এটা পুরো টেবিলের একটা অংশ। ঠিক একইভাবে যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন, অর্থাৎ পুরো কোম্পানির যত টাকার প্রয়োজন হয় তার একটা অংশকে শেয়ার বলে। ছোট্ট একটা অংশকে কি বলে? শেয়ার শেয়ার বলে। বলে। আচ্ছা, তাহলে আসুন শেয়ার কাকে বলে আমরা একটু দেখি। ফার্স্ট পয়েন্ট, শেয়ার। স্যার শেয়ার শব্দটা ইংরেজি বাংলা দুটোই শেয়ার। তো অনেকেই মনে করে ইংরেজিতে স্টক, বাংলায় মনে হয় শেয়ার। না, এটা ইংরেজিতেও শেয়ার, বাংলায়ও শেয়ার। আর স্টক হচ্ছে না সিনোনিম। বলেন স্যার, কিছু বলতেছিলেন? তাহলে স্যার কোম্পানির আমরা লিখবো
যত বেশি লিখবেন তত বেশি শিখবেন। কাউন্টিং চেষ্টা করবেন লিখে লিখে শিখতে। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান অংশকে শেয়ার বলে। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান অংশকে কি বলে? শেয়ার বলে। শেয়ার বলে। আচ্ছা, এখানে দুটো বৈশিষ্ট্য। প্রথমত এটা মূলধনের ক্ষুদ্র অংশ, সরি, এটা মূলধনের ক্ষুদ্র অংশ, এটা মূলধনের ক্ষুদ্র অংশ। আর দ্বিতীয়ত এটা মূলধনের সমান অংশ। দুইটা পার্ট। শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান অংশ। ধরেন একটা কোম্পানিতে 6 লাখ টাকার প্রয়োজন হবে। কয় লাখ টাকা? 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আমরা এটাকে 1000 ভাগে ভাগ করলাম। 1000 কেন ভাই? ভাই 6 লাখ টাকা যদি আমি একজন মালিকের কাছে চাই উনি দিতে পারবে না, কারণ একসাথে একজন 6 লাখ টাকা দেওয়াটা একটু টাফ। কিন্তু আমি যদি 6 লাখ টাকা 1000 ভাগ করে চাই, উনি কি আমাদেরকে টাকা দিতে রাজি হবে? কারণ একটা শেয়ারের দাম মাত্র 100 টাকা, নাকি? না সরি, 600 টাকা। কত টাকা? 600 টাকা। 600 টাকা। ভুল করলাম না? ভুল করিনি, সরি। না 6 স্যার, লাখ ঠিক 1000 দিয়ে ভাগ করলে 600, তাহলে একটা শেয়ার দাম মাত্র 600 টাকা। তাহলে আমি যদি একজনের কাছে একটা শেয়ার বিক্রি করতে চাই উনি রাজি হবে মাত্র 600 টাকা। তবে যদিও একজন আসলে একটা শেয়ার কেনেন না, একসাথে কয়েকটা শেয়ার কেনেন। কোনো ব্যক্তি কখনো একটা শেয়ার কিনতে পারে না। একসাথে মানে ধরেন 10টা 20টা 15টা 50টা এরকম সংখ্যক শেয়ার কেনা হয়। তাহলে যখন আমি একজন কাছে মাত্র 10টা শেয়ার বিক্রি করব, ওনার কাছে 6000 টাকাটা অনেক বেশি টাকা না, উনি দিতে পারবেন। এই জন্য মানুষের কাছ থেকে যাতে অল্প অল্প পরিমাণ মূলধন কালেক্ট করা যায়, শেয়ারগুলো সহজে বিক্রি করা যায়, এই জন্য মূলধনকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। 6 লাখ টাকাকে আমরা 1000 ভাগে ভাগ করলাম। 6 লাখকে 1000 ভাগে ভাগ করলাম। প্রত্যেকটার দাম কত পড়লো? 600 টাকা। তাহলে দেখেন প্রত্যেক শেয়ারের দাম 600, কোনটার দাম 700 হওয়ার সুযোগ নেই, 800 হওয়ার সুযোগ নেই। সব শেয়ারের দাম সেম। হ্যাঁ, একজন যদি দুইটা শেয়ার কেনে তিনি 1200 টাকা শেয়ার কিনছেন, কিন্তু প্রতিটা শেয়ারের দাম কিন্তু 600। উনি দুইটা কিনছেন এই জন্য 1200, কিন্তু শেয়ারের দাম কিন্তু 600 করে। এই জন্য বলা হচ্ছে কোম্পানির মূলধনের, এটা মূলধন, ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান অংশকে শেয়ার বলে। আমাদের মাথায় ঢুকছে? জি স্যার। স্যার এই এমসিকিউ অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, অনেকবার। আর আমার ক্লাসে প্রতিটা লাইন ইনশাল্লাহ এমসিকিউতে আসবে, খেয়াল রাখবেন একটু। স্যার তারপরের লাইন, শেয়ার থেকে প্রাপ্ত আয় কি? এই লাইনটা স্যার বিনিয়োগকারীর জন্য, মানে যিনি বিনিয়োগ করবেন অর্থাৎ মালিক, যিনি শেয়ারটা কিনবেন তিনি শেয়ার কেন কিনবেন? শেয়ার থেকে প্রাপ্ত আয়কে লভ্যাংশ বলে। কি বলে? লভ্যাংশ। তার মানে একজন ব্যক্তি একটা শেয়ার কিনলে কি পাবেন বিনিময়ে? লভ্যাংশ পাবেন। লভ্যাংশ পাবেন। গুড। স্যার শেয়ারকে বলা হয় অস্থাবর সম্পদ। শেয়ারকে কোন সম্পদ বলা হয়? অস্থাবর সম্পদ। শেয়ারকে অস্থাবর সম্পদ হিসেবে গণ্য করা হয়। অস্থাবর সম্পদ হচ্ছে যেই সম্পদটা কাগজে কলমে সীমাবদ্ধ। কোথায় সীমাবদ্ধ? কাগজে কলমে। কাগজে কলমে। হ্যাঁ, যেই সম্পদটাকে আপনি, কারণ আমি একটা বিল্ডিং ধরে ছুঁয়ে দেখাতে পারবো সবাইকে এই বিল্ডিংটা আমার, কিন্তু এই কোম্পানিটা আমার এটা বোঝানো যায় না। আপনার কাছে একটা দলিল আছে আপনি এই কোম্পানির একজন মালিক, ঠিক আছে, এটা আপনি কাগজে কলমে সীমাবদ্ধ। তাহলে যেই সম্পদটা কাগজে কলমে সীমাবদ্ধ, যেগুলোকে আমরা সিকিউরিটিজ বলি সাধারণত, এগুলো সব অস্থাবর সম্পদ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমার শেয়ারের আলোচনা কমপ্লিট। কোনো কনফিউশন থাকলে বলেন। শেয়ার কাকে বলে? শেয়ার রিলেটেড দুইটা লাইন আমরা পড়ে ফেলছি। শেয়ার নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। নাই। ওকে, এবার দুইটা থিওরিটিক্যাল লাইনের ব্যাপারে একটু বলি, নিয়ন্ত্রণ টাইপের আর কি। শেয়ার বাজারে শেয়ারে বিনিয়োগ করতে হলে প্রয়োজন হয়, এরকম একটা এমসিকিউ আসে স্যার। শেয়ার বাজারে যদি আপনি লেনদেন করতে চান, মানে আপনি একজন বিনিয়োগকারী, আপনি শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করবেন, আপনার একটা জিনিস থাকতে হবে, তার নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? বিও অ্যাকাউন্ট।
বিও অ্যাকাউন্ট, বিও। আসেন পূর্ণরূপ শিখি। আমি বানান ভুল করে একটু বলিনি, ইংরেজি তো, আমি তো ইংরেজিতে কাঁচা মানুষ। বেনিফিশিয়ারি, বানান হয়েছে মনে হয় না? পূর্ণরূপ বলেন তো। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে শেয়ার বাজারে শেয়ারে বিনিয়োগ করতে হলে প্রয়োজন হবে কোন ধরনের অ্যাকাউন্ট? বিও অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট, বিও অ্যাকাউন্টের পূর্ণরূপ কি? বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এইচএসসি এবং এডমিশন টেস্ট এই ধরনের এমসিকিউ আসে। ও আমার এই অনলাইন কোর্সের ক্লাসগুলো যারা করবেন, আপনার এইচএসসি এবং এডমিশন একসাথে কভার হবে। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, হিসাব সমীকরণ বইটা নতুন ভার্সন আসতেছে, কালেক্ট করে যেই চ্যাপ্টার গুলো আমরা অনলাইনে শেষ করে ফেলবো, দয়া করে ওই চ্যাপ্টার গুলো হিসাব সমীকরণ বই থেকে এডমিশনের কোশ্চেন গুলো সলভ করে ফেলবেন একসাথে। এবং আমি আপনাদের যাবতীয় কনফিউশনের উত্তর দিব, যাতে এইচএসসি তে থাকা অবস্থায় আমাদের এডমিশন টেস্টে পড়া কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? এবং আমরা প্রতিটা চ্যাপ্টারের লাস্ট ক্লাসে এডমিশনের প্রশ্নগুলো অ্যান্সার দিব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। লাস্ট লাইন, শেয়ার নিয়ে আরেকটা থিওরিটিক্যাল লাইন আছে, সেটা কি? শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করতে হইলে, ধরেন আপনি একটা কোম্পানি, তো শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য, এটা কোম্পানির জন্য, আপনার জন্য না। শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য অনুমতি নিতে হয়, অথবা শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। আপনি যদি আপনি একটা কোম্পানি চালাবেন, এখন এই কোম্পানি যদি শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করতে হয়, অথবা শেয়ার বাজারকে কারা নিয়ন্ত্রণ করে, এই দুইটা প্রশ্নের উত্তর হচ্ছে বিসেক। এই দুইটা প্রশ্নের উত্তর কি? বিসেক। বিসেক। তাহলে শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য কার পারমিশন নিতে হবে? বিসেকে। বিসেকের। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? বিসেক প্রতিষ্ঠান। আচ্ছা, বিসেক। বিসেক প্রতিষ্ঠান না আবার। তো বিসেকের কিছু কথাবার্তা আছে। বিসেক পূর্ণরূপ বাংলাদেশ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। বিসেক গঠিত হয় কত সালে? বিসেক গঠিত হয় কত সালে? 1993। 1993। তারপরে, আচ্ছা এটা আরেকটু ক্লিয়ার করে লিখি, এসইসি নাম পরিবর্তন করে বিএসইসি করা হয় 2012 সালে। বিএসইসি আইন 1993, কমা বিএসইসি অধ্যাদেশ 1969। কারণ আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন আনছি বিসেক সম্পর্কে।
এই বিসেকটা আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স 3 সাবজেক্টে কাজে লাগে। দেখেন তো এখানে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? বিসেক পূর্ণরূপ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এটার পূর্ব নাম ছিল এসইসি অর্থাৎ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এটা গঠিত হয় 1993 সালে। 2012 সালে এটার নাম পরিবর্তন করে সামনে একটা বি লাগানো হয়, অর্থাৎ বাংলাদেশ অ্যাড করা হয়। এই প্রতিষ্ঠানটা যত সালে প্রতিষ্ঠিত, আইনটাও ঠিক তত সালের। অর্থাৎ যদি বলা হয় প্রতিষ্ঠিত হয় কত সালে, 1993, আইন কত সালে, 1993। আর বিএসইসি অধ্যাদেশ বা রুলস জারি করা হয়েছিল আগে পাকিস্তান আমলে 1969 সালে। কত সালে? 1969 সাল। 1969। শেয়ার বাজার চ্যাপ্টার বা যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টার পড়ার সময় এই তথ্যগুলো স্যার আমাদের কাজে লাগবে, পরীক্ষাগুলো আসে স্যার। তাহলে এখানে আমরা আরেকটা পূর্ণরূপ পেয়েছি বিসেক। কোনো প্রশ্ন আছে কারো? আছে কি? মাইক্রোফোন আওয়াজ হচ্ছে কাটটা। মাইক্রোফোন আওয়াজ হলে সাথে সাথে বন্ধ করে দিবেন। আচ্ছা, এবার আসেন পরবর্তী আলোচনায় যাই। দেখেন আমরা কারা, আমরা যখন এই চ্যাপ্টারটা পড়তেছি আমরা কারা? আমরা হচ্ছে কোম্পানি। আমাদের কাছে আমরা একটা কোম্পানি চালাচ্ছি, আমাদের টাকা পয়সা দরকার, তাহলে আমরা কি করব? শেয়ার বাজারে শেয়ার বিক্রি করব। এই কিভাবে শেয়ার বিক্রি করব ওই আলোচনাই মূলত এই চ্যাপ্টারের অঙ্কটা। কিভাবে আমরা জনগণের কাছে শেয়ার বিক্রি করব, তাদের থেকে টাকা নিব, সেই মূলত যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। স্যার এখানে আমরা তার এটা জিনিস জানি, শেয়ার বিক্রয় করা হয় দুই ভাবে বা দুই উপায়ে। আমরা কয় ভাবে শেয়ার ইস্যু করতে পারি? দুই ভাবে। দুই ভাবে। এক নম্বর, এক নম্বর এটাকে বলে ইংরেজিতে, শেয়ারের ম্যাক্সিমাম কথাবার্তা কিছুটা ইংরেজি, ইংরেজিতে বলে প্রাইভেট প্লেসমেন্ট। বাংলায় স্যার এই কথাটা বুঝবেন, আমি মূল চ্যাপ্টারের ম্যাথে গেলে এটা লাগবে স্যার। শেয়ার বিক্রয় করা হয় দুই ভাবে। এক, প্রাইভেট প্লেসমেন্ট, ব্যক্তিগত উপস্থাপন। আমি পার্সোনালি আপনার কাছে গিয়ে অফার করব, ভাই আপনি কি আমাদের শেয়ারটা কিনতে আগ্রহী? আপনাকে আমরা শেয়ার কেনার অফার দিব, আপনাকে একজনকে, ওয়ান টু ওয়ান। আমি একটা কোম্পানির প্রতিনিধি, আমি আপনার কাছে যাব, আপনার কাছে আমি শেয়ার বিক্রির অফার দিব। এই যে আমি পার্সোনালি আপনার কাছে গেলাম, এটাকে বলা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট, ব্যক্তিগতভাবে শেয়ার বিক্রি করা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দুই নম্বর, দুই নম্বরকে বলে আইপিও। আইপিওর পূর্ণরূপ, এই পূর্ণরূপটাও পরীক্ষা আসে। এই চ্যাপ্টারের মোট 3টা পূর্ণরূপ আসে, বিসেক, বিও অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আইপিও। ইনিশিয়াল পাবলিক অফারিং। আমার কোনো ইংরেজি বানান যদি ভুল হয় নিজে কারেক্ট করে নেবেন, কিন্তু বই আছে আপনাদের কাছে, কোনো কারণে যদি ভুল হয় আর কি আমি খেয়াল রাখবো, তারপরে যদি ভুল হয় একটু নিজ দায়িত্বে কারেকশন করে নেবেন স্যার। ঠিক আছে স্যার? এটার বাংলা প্রাথমিক গণ প্রস্তাব। গণ মানে মূলত জনগণের কাছে, তার মানে আপনি জনগণের কাছে, এই জনগণ আসলে কি আমরা জানি না। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিব, ভাই আমরা এতগুলো শেয়ার বিক্রি করতে যাচ্ছি, কারা কারা কিনতে যাচ্ছেন। মানে আমি সবাইকে টার্গেট করছি, কারা আমরা জানি না। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে চায় তারা, কারণ শেয়ার বাজারে কে বিনিয়োগ করতে চায় আমি তো জানি না স্যার। আমি উন্মুক্ত একটা অফার দিছি সবাইকে, থেকে বলে পাবলিক অফারিং, পাবলিকলি আপনি অফার করছেন, তারা আপনারা শেয়ার কিনতে চান আমাদের। একে আইপিও বলে, বাংলায় বলে প্রাথমিক গণপ্রস্তাব, অর্থাৎ জনগণকে শেয়ার কেনার প্রস্তাব দেওয়া। স্যার? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের কয়টা পদ্ধতি দাঁড়াইলো? দুইটা। দুইটা পদ্ধতি। এখন একটা ঘটনা বলি, তো খেয়াল রাখবেন। শেয়ার বাজারের মধ্যে বাজার আছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটার নাম প্রাথমিক বাজার, একটার নাম মাধ্যমিক বাজার। প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। আচ্ছা স্যার, এটা কি জিনিস? আমরা এই আলোচনাটা শেষ করে আমরা শেয়ারের প্রকারভেদে ঢুকবো ইনশাআল্লাহ। শেয়ার বাজার দুই প্রকার, একটা প্রাথমিক বাজার, একটা মাধ্যমিক বাজার। আমি একটা কোম্পানি,
আমি আমার কাছে ধরেন 1,00,000 শেয়ার আছে টোটাল। আমি এই 1,00,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছি। কোম্পানি কখনোই প্রথম বছর মানে যে বছর তারা পারমিশন নেয় নতুন করে প্রতিষ্ঠিত হয়, ওই বছর কখনোই তারা একসাথে 1,00,000 শেয়ার বিক্রি করবে না, মানে সব শেয়ার বিক্রি করবে না। তারা চিন্তা করলো তারা 1,00,000 শেয়ারের মধ্যে 60,000 শেয়ার বিক্রি করবে। এই যে 1,00,000 শেয়ারের মধ্যে তারা 60,000 শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিছে এবং ধরেন বাজারে বিক্রি করছে, তাহলে কোম্পানি বিনিয়োগকারীদের কাছে 1,00,000 শেয়ারের মধ্যে 60,000 শেয়ার বিক্রি করছে। এই 60,000 শেয়ার যে বিক্রি করতেছি, এই কেনা বেচার যে বাজার তাকে বলা হয় প্রাইমারি মার্কেট। আমরা জানি বাজার কাকে বলে। বাজার একটা পদ্ধতি যেখানে একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, একটা নির্দিষ্ট পণ্য বা সেবা থাকবে। তাহলে এখানে আমরা বিক্রেতা, বিনিয়োগ আমরা কোম্পানি, শেয়ার কিনবে বিনিয়োগকারী, বিক্রেতা আছে, ক্রেতা আছে, আর একটা নির্দিষ্ট পণ্য বা সেবা অর্থাৎ শেয়ার আছে। তাহলে এটা একটা বাজার। কোন বাজার? শেয়ার বাজার। শেয়ার বাজারের মধ্যে কোন বাজার? প্রাথমিক বাজার। প্রাথমিক বাজারে কারা থাকে? বিনিয়োগ কোম্পানি এবং বিনিয়োগকারী। একে কোম্পানি এবং বিনিয়োগকারী। মূল পক্ষ দুইটা, হ্যাঁ মাঝখানে অনেকে থাকতে পারে, ব্যাংক থাকে, অবলেখক থাকে, সেগুলো পরের হিসাব। এখানে মূল পক্ষ দুইটা, কোম্পানি এবং বিনিয়োগকারী। কোম্পানি বিক্রি করবে, বিনিয়োগকারী ক্রয় করবে। কথাই ঢুকছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রথমবার শেয়ার বিক্রি করছি 60,000 শেয়ার, আমরা এই বাজারকে বলতেছি প্রাথমিক বাজার। কোন বাজার? প্রাথমিক বাজার। এটা ধরেন আমরা 2023 সালের ঘটনা বলতেছি। 2024 সালে আমরা আবার শেয়ার বিক্রি করছি, আমাদের কাছে অবশিষ্ট 40,000 শেয়ার আছে। এখন থেকে আমরা চিন্তা করলাম আমরা 15,000 শেয়ার বিক্রি করবো 2024 সালে। 15,000 শেয়ার যখন আমরা বিক্রি করতেছি, এটাকে আমরা দ্বিতীয়বার শেয়ার ইস্যু করতেছি না? জি স্যার। 2023 সালে আমরা একবার শেয়ার বিক্রি করছি, 2024 সালে আমরা আবার শেয়ার বিক্রি করতেছি। এটা কোন বাজার হবে? প্রাথমিক না মাধ্যমিক? বলেন, এটা কোন বাজার বলবেন? প্রাথমিক বাজার না মাধ্যমিক বাজার? মাধ্যমিক বাজার। স্যার এটাও প্রাথমিক বাজার। কোন বাজার? প্রাথমিক বাজার। প্রাথমিক বাজার। এটা কি কেন প্রাথমিক বাজার? প্রাথমিক বাজার অ্যাকচুয়ালি কি জিনিস? কোম্পানি যখনই শেয়ার বিক্রি করে, সেই শেয়ারটা নতুন শেয়ার। কোন শেয়ার? কোন শেয়ার? নতুন নতুন শেয়ার। কোম্পানি। এখানে অনেকে মাইক্রোফোন বন্ধ, আওয়াজ টাওয়াজ করতেছেন না, ক্লাস নিবো কেমনে স্যার? বললাম কোম্পানি প্রথম যখন শেয়ার বিক্রি করে তখন সেটা কোন ধরনের শেয়ার, নতুন না পুরাতন? নতুন। নতুন। তার মানে কোম্পানি যখনই বিক্রি করবে কোন শেয়ার বিক্রি করবে? নতুন শেয়ার। কোন শেয়ার? নতুন শেয়ার। ওই জন্য মনে রাখবেন কোম্পানি যখনই শেয়ার বিক্রি করুক, যতবারই বিক্রি করুক, তার নাম প্রাথমিক বাজার। কোন বাজার? প্রাথমিক বাজার। প্রাথমিক বাজার। 2023 সালে কোম্পানি যে শেয়ার বিক্রি করছে সেটা কোন বাজার ছিল? প্রাথমিক বাজার। প্রাথমিক বাজার। কোম্পানি শেয়ার বিক্রি করে কোন বাজার? প্রাথমিক প্রাথমিক বাজার। বাজার। 2025 সালে যদি কোম্পানি আবার শেয়ার বিক্রি করে কোন বাজার? প্রাথমিক বাজার। প্রাথমিক বাজার। মাথায় ঢুকছে? প্রাথমিক বাজার। কোম্পানি একটা শেয়ার কয়বার বিক্রি করে? একবারই বিক্রি করে, দুইবার বিক্রি করতে পারে না। তার মানে কোম্পানি যখনই শেয়ার বিক্রি করে সেটা নতুন শেয়ার। নতুন শেয়ার যেখানে ক্রয় বিক্রয় করা হয় তার নাম প্রাথমিক বাজার। প্রাথমিক বাজারের পক্ষ দুইটা, একটা কোম্পানি আর একটা বিনিয়োগকারী। আমাদের মাথায় ঢুকছে? জি স্যার। পরের আলোচনায় আসি। তাহলে তার মাধ্যমিক বাজার কোনটা? দেখেন মাধ্যমিক বাজারকে ইংরেজিতে বলে সেকেন্ডারি মার্কেট। আপনারা সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচা করেন না? পুরান জিনিস, জি স্যার। জি স্যার। পুরান জিনিস যেখানে কেনা বেচা হয় তার নামই সেকেন্ডারি মার্কেট। যেমন দেখেন আমরা শোরুম থেকে যখন মোবাইল কিনি সেটা নতুন না পুরাতন মোবাইল হয়? নতুন। আমরা শোরুম থেকে যখনই মোবাইল কিনবো সেটা প্রাইমারি মার্কেট। কোন মার্কেট? প্রাইমারি মার্কেট। প্রাইমারি আর মার্কেট। আমরা যখন বিক্রয়.com থেকে মোবাইল কিনবো আরেকজনের ইউজ করা মোবাইল, সেটাই সেকেন্ড হ্যান্ড মার্কেট বা সেকেন্ডারি মার্কেট। তার মানে আমি আপনার কাছে শেয়ার বিক্রি করছি, আমি কোম্পানি আপনার কাছে শেয়ার বিক্রি করছি, আপনি বিনিয়োগকারী। কয়েকদিন পর আপনার ভালো লাগতেছে না, আপনি এই শেয়ারটা আরেকজনের কাছে বিক্রি করে দিবেন। আচ্ছা আপনি কে, কোম্পানি না বিনিয়োগকারী? বিনিয়োগকারী। 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 আপনি যে আরেকজনের কাছে বিক্রি করতে চাচ্ছেন তিনিও কে? বিনিয়োগকারী। একজন বিনিয়োগকারী যখন তার শেয়ারটা আরেকজন বিনিয়োগকারীর কাছে বিক্রি করে তখনই সেটা সেকেন্ডারি মার্কেট। মার্কেট সেকেন্ডারি মার্কেট। তার মানে সেকেন্ডারি মার্কেটের পক্ষ কয়টা? দুইটা। কে কে? কে কে?
প্রথম জন বিনিয়োগকারী, দ্বিতীয় জন বিনিয়োগকারী। হ্যাঁ, প্রথম জন প্রাইমারি মার্কেটের বিনিয়োগকারী আর দ্বিতীয় জন বিনিয়োগকারী। আমরা তো সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারী বলতে পারছি না, বিনিয়োগকারী, পূর্ণ বিনিয়োগকারী। অর্থাৎ একজন প্রাইমারি, সহজ করে বলি, আপনি শোরুম থেকে মোবাইল কিনছেন প্রাইমারি মার্কেট, এই মোবাইলটা আপনি বাইরে গিয়ে বন্ধুর কাছে আবার বেচে দিচ্ছেন, আপনি সেকেন্ডে বিক্রি করছেন, এটা সেকেন্ডারি মার্কেট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি পুরাতন শেয়ার বিক্রি করে, পুরাতন যেটা আগে একবার বিক্রি হয়েছিল, ওই শেয়ার যদি সে আবার কারো কাছে বিক্রি করে, সেটাকে আমরা সেকেন্ডারি মার্কেট বলি বা মাধ্যমিক বাজার বলি। তাহলে আমরা প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেটটা ক্লিয়ার হয়েছি? জি স্যার। ওকে, এটুক পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমি আলোচনা করছি এতক্ষণ শেয়ার কি জিনিস, শেয়ারের সাথে জড়িত প্রতিষ্ঠানটা কি, তারপর আলোচনা করছি শেয়ার কয়ভাবে বিক্রি করা হয়, তারপর আলোচনায় গেলাম মানে শেয়ার বাজারের প্রকারভেদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ফোনের মধ্যে ডিস্টার্ব করতেছে, মানে কথা বলে বারবার আপনার জি না, আবার বলেন দেখা স্যার, যাচ্ছে। আবার বলেন, আবার বলেন। স্যার মানে একজন কথা বললে আমরা একটু মাইক্রোফোন গুলা চালু রাখবো যাতে রেসপন্স করা যায় স্যার, কারণ মাঝে মাঝে রেসপন্স না করলে তখন ক্লাসটা বোরিং হয়ে যায়। স্যার শেয়ারের প্রকারভেদ আমি পুরো একটা পূর্ণাঙ্গ চার্ট লিখে দেবো, এটা অলওয়েজ মনে রাখবেন। শেয়ার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা খেয়াল রাখবেন বিশেষ করে। শেয়ার যেভাবেই জানতে চাক, শেয়ার আজীবন কয় প্রকার? দুই প্রকার। 3-4 কোনো সুযোগ নেই। শেয়ার দুই প্রকার কি কি? 1 নাম্বার অগ্রাধিকার শেয়ার, আর 2 নাম্বার হচ্ছে সাধারণ শেয়ার। এক নম্বর অগ্রাধিকার শেয়ার, 2 নম্বর সাধারণ শেয়ার। আপনি অগ্রাধিকার শেয়ার ছাড়া যত শেয়ারের নাম শুনবেন, মনে রাখবেন সবগুলোই সাধারণ শেয়ার। যেমন আমরা বোনাস শেয়ারের নাম শুনি, এটা এক প্রকার সাধারণ শেয়ার। আমরা রাইট শেয়ারের নাম শুনি, এটা এক প্রকার সাধারণ শেয়ার। আমরা অনাঙ্কিক মূল্যের শেয়ারের নাম শুনবো, এটাও সাধারণ শেয়ার। আমরা বিলম্বিত শেয়ারের নাম শুনি, এটাও সাধারণ শেয়ার। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার ছাড়া আমরা যত শেয়ারের নাম শুনি সবকিছু আসলে সাধারণ শেয়ার। এগুলো অন্য নামে ডাকা হয় কেন? বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। কোনটা কেন কি জন্য ডাকা আমরা পরের আলোচনায় পাবো ইনশাল্লাহ। এবার আসলে একটু অগ্রাধিকার শেয়ারের ব্যাপারে বলি। অগ্রাধিকার শেয়ারের অনেকগুলো প্রকারভেদ আছে। অগ্রাধিকার শেয়ারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকারভেদ করা হয়। প্রত্যেক দৃষ্টিকোণ থেকে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে দৃষ্টিকোণ আছে। 4টা দৃষ্টিকোণ থেকে দুই প্রকার করে প্রায় 8 প্রকারের অগ্রাধিকার শেয়ার আছে টোটাল। টোটাল কয় প্রকারের অগ্রাধিকার শেয়ার পাবো আমরা? কয় প্রকারের? 8 প্রকারের। কয় প্রকারের? 8 প্রকারের। 8 প্রকারের স্যার। তো চলেন আমরা একটু দেখি, নামগুলো একটু শুনি। ওরে আপনাদেরকে নিয়ে কি বিপদ, আপনারা কথাবার্তা বলেন না। প্রমাণ চিহ্ন 1, একটার নাম হচ্ছে পরিশোধযোগ্য। আমি এগুলো ছোটখাটো পরিচয় দিয়ে দিব, কিন্তু শুনিয়েন মনোযোগ দিয়ে। লিখতে পারলে ভালো, লিখতে না পারলে পরে ওই কথাটা শুনে শুনে লিখবেন। পরিশোধযোগ্য বা মেয়াদি, আর বাকি অংশটা লিখলাম না, বাকি অংশটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। পরিশোধযোগ্য বা মেয়াদি অগ্রাধিকার শেয়ার। কোন অগ্রাধিকার শেয়ার গুলোকে পরিশোধযোগ্য বা মেয়াদি অগ্রাধিকার শেয়ার বলে? প্রথমত অগ্রাধিকার শেয়ার কাকে বলে এই ব্যাপারটা আমরা একটু পরে লিখবো সংজ্ঞা। তো আমি তারপরে ধারণা দিই, কারণ যেহেতু অগ্রাধিকার শেয়ার নিয়ে আলোচনা করতেছি। অগ্রাধিকার শেয়ার হচ্ছে এমন একটা শেয়ার, আমি আপনাকে মালিক হিসেবে নিতে চাচ্ছি। আমি একটা কোম্পানি, আপনাকে আমি অগ্রাধিকার শেয়ার মালিক হিসেবে নিতে চাচ্ছি। আপনার কাছে গিয়ে বললাম, ধরেন এখানে একজনের নাম ধরে বলি, ধরেন বললাম প্রিয়ন্তী, আপনার কাছে আমি শেয়ার বিক্রি করব, আপনি আমাকে শেয়ার বাবদ টাকা দিবেন, অর্থাৎ আমাকে মূলধন দিবেন, বিনিময়ে আপনি লভ্যাংশ পাবেন। তবে আপনি আমার প্রতিষ্ঠানের ধারে কাছে আসতে পারবেন না, প্রতিষ্ঠানের কোনো ব্যাপারে নাক গলাতে পারবেন না। তার মানে আমি একজন মালিককে মালিক হিসেবে নিচ্ছি, তাকে বলতেছি আপনি শুধু টাকা দিবেন, বিনিময়ে লাভ নিবেন, কোনো ধরনের সাউন্ড করা যাবে না। আবার বেরোয় আবার বুঝতে পারছি? জি স্যার। কোনো ধরনের কি করা যাবে না, সাউন্ড কথা করা বলা যাবে না, কথা বলা যাবে না। ইভেন আপনি আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি আমার কাছে কোনো কৈফিয়ত জানতে চাইতে পারবেন না। আপনার কাজ, আপনি আমাকে টাকা দিচ্ছেন, বিনিময়ে লভ্যাংশ পাবেন। এবং আপনাকে আমি প্রতি বছর লভ্যাংশ কত দিব এটা ফিক্সড। ধরুন আপনাকে আমি লভ্যাংশ দিব 2000 টাকা, প্রথম বছর 2000, দ্বিতীয় বছর 2000, তৃতীয় বছর 2000,
প্রতি বছরই 2000 দিব। আমার লাভ যদি 2000 টাকা, আপনি 2000 টাকাই পাবেন। আমার লাভ যদি 10,000 টাকা হয়, তাও আপনি 2000 টাকা পাবেন। আমার লাভ যদি 2 লক্ষ টাকাও হয়, আপনি 2000 টাকাই পাবেন। আমার লাভ যদি 2 কোটি টাকাও হয়, আপনি 2000 টাকাই পাবেন। তার মানে অগ্রাধিকার শেয়ার মালিকরা যে লভ্যাংশটা পায় সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। অনির্দিষ্ট না নির্দিষ্ট, কোনটা? নির্দিষ্ট। ভেরি গুড, ওকে, এটা মনে রাখেন, নির্দিষ্ট। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিক কারা? যারা টাকা দেয়, বিনিময়ে লভ্যাংশ পায়, কিন্তু প্রতিষ্ঠানে নাক গলাইতে পারে না, তারাই অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে? জি স্যার। পরিশোধযোগ্য বা মেয়াদী অগ্রাধিকার শেয়ার কি জিনিস? আমি আপনার থেকে টাকা নিয়েছি, বলছে আপনি আমাকে 5 বছরের জন্য আমার প্রতিষ্ঠানের মালিক থাকবেন। 5 বছর ফিক্সড মেয়াদ বলে দিয়েছে আগে থেকে। 5 বছর পর আপনার টাকা আপনাকে ফেরত দিবে, আপনি এই প্রতিষ্ঠান থেকে চলে যাবেন। এই প্রতিষ্ঠানে আপনার টাকা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে এই অগ্রাধিকার শেয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, কয় বছর? 5 বছর, অথবা 10 বছর, অথবা 20 বছর। এই ধরনের অগ্রাধিকার শেয়ারকে পরিশোধযোগ্য বা মেয়াদী অগ্রাধিকার শেয়ার বলে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। পরেরটা ঠিক উল্টা। মেয়াদের দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার শেয়ারকে 2 ভাগে ভাগ করা হয়, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য। অথবা চিরস্থায়ী। অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি জিনিস? যে অগ্রাধিকার শেয়ারের কোনো মেয়াদ থাকে না। স্যার মেয়াদ থাকে না মানে? মানে হচ্ছে তিনি আমাদেরকে টাকা দিবেন, বিনিময়ে লভ্যাংশ পাবেন প্রতি বছর। কত বছর এটার মেয়াদ আমরা জানি না স্যার। তাহলে স্যার এটার মেয়াদ ঠিক হবে কিভাবে? উনি কি কখনোই টাকা ফেরত পাবেন না? পাবেন, যেদিন কোম্পানি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে কোনো চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, এদের মেয়াদ কিন্তু অনির্দিষ্ট। কতদিন? কোম্পানি বন্ধ হওয়ার দিন পর্যন্ত। ধরেন একটা কোম্পানি 1 বছর পরে বন্ধ হয়ে গেছে, তাহলে এই অগ্রাধিকার শেয়ারের মেয়াদ 1 বছর। একটা কোম্পানি 10 বছর পর বন্ধ হয়ে গেছে, তাহলে এই অগ্রাধিকার শেয়ারের মেয়াদ 10 বছর। একটা কোম্পানি 100 বছর পরে বন্ধ হয়েছে, তাহলে এই অগ্রাধিকার শেয়ারের মেয়াদ 100 বছর। একটা কোম্পানি এখনো বন্ধই হয়নি, তাহলে এটার কোনো মেয়াদ নেই। মাথায় ঢুকছে? জি জি স্যার। স্যার। তাহলে যে কোনো জি স্যার। চিরস্থায়ীর মেয়াদ কতদিন? কোম্পানি বন্ধ হবে যতদিন। ঠিক আছে? জি স্যার। তারপরে স্যার প্রমাণ চিহ্ন 3, এটাকে আমরা বলতে পারি রূপান্তরের দৃষ্টিকোণ থেকে। কিসের দৃষ্টিকোণ থেকে? রূপান্তর দৃষ্টিকোণ থেকে। রূপান্তরের দৃষ্টিকোণ। এটাকে পরিবর্তনযোগ্য বা রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে। পরিবর্তনযোগ্য বা রূপান্তরযোগ্য কি জিনিস বলতেছি একটু। আর পরেরটা হচ্ছে অপরিবর্তনযোগ্য। আমি আপনার কাছে অগ্রাধিকার শেয়ার বিক্রি করার সময় বলতেছিলাম, ভাই আপনি আমাদের শেয়ারটা যদি কিনেন 5 বছর পর অথবা 10 বছর পর, মানে একটা নির্দিষ্ট টাইম আপনাকে বলে দিছি, 10 বছর পর আপনি ওই টাকার বিনিময়ে আমাদের থেকে সাধারণ শেয়ার নিতে পারবেন। মানে আপনি অগ্রাধিকার শেয়ার মালিক, 10 বছর পর আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার মালিক হতে পারবেন। তাকে এরকম একটা অপশন দিছি। তাহলে যে অগ্রাধিকার শেয়ারে একটা অপশন থাকে, কি সেটা? মেয়াদ শেষে তারা সাধারণ শেয়ারে রূপান্তর হতে পারবে। এই ধরনের অগ্রাধিকার শেয়ারকে রূপান্তরযোগ্য বা পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে। একইভাবে এরকম একটা বন্ডও আছে, পরিবর্তনযোগ্য বন্ড, যেই বন্ডের মেয়াদ শেষে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়, তাকে আমরা পরিবর্তনযোগ্য বন্ড বলি। মাথায় ঢুকছে? আচ্ছা রূপান্তরটা কোথায় রূপান্তর হবে? সাধারণ অগ্রাধিকার সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারে। ঠিক আছে? আর জি স্যার। অপরিবর্তনযোগ্য মানে যে অগ্রাধিকার শেয়ারকে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। যাবে না। মেয়াদ শেষ, উনি ওনার টাকা নিয়ে চলে যাবেন, ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রোমান 5, রোমান 5 হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। কি অগ্রাধিকার? সঞ্চয়ী অগ্রাধিকার। সঞ্চয়ী। আর পরেরটা হচ্ছে অসঞ্চয়ী। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে যে কোনো শেয়ারের ক্ষেত্রে 2020 সালে আমাদের লাভ হয়েছে, আপনাকে আমি লাভ দিব। 2021 সালে আমার লাভ হয় নাই, আপনাকে আমি লাভ দিব না। এটাই স্বাভাবিক। লাভ হইলে লাভ পাবেন, লাভ না হলে পাবেন না। কারণ লাভ না হলে আমি আপনাকে শেয়ার দিই, মানে লভ্যাংশ দিব কোত্থেকে? 2020 সালে লাভ হয়েছে, আপনি লাভ পাইছেন, খুশি আপনি। 21 সালে যখন আপনি লাভ হয় নাই, আপনি লাভ পাবেন না, এটাই স্বাভাবিক। আপনি কিছু বলেননি আমাকে। 22 সালে যখন আমার প্রতিষ্ঠানে লাভ হয়েছে, দুজন ব্যক্তি এসে আমার সামনে দাঁড়াইছে। একজনকে আমি 22 সালে লাভের টাকা দিয়ে দিছি, তিনি চলে গেছেন। আরেকজন দাঁড়ায় আছেন, কিরে ভাই আপনাকে তো 22 সালে লাভের টাকা দিয়ে দিছি, দাঁড়ায় আছেন কেন? উনি বলছেন, ভাই
আপনার কাছে আমি 21 সালের লভ্যাংশ পাবো। কেন? কারণ আমি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের মালিক। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকরা যে বছর লাভ হবে ওই বছর লভ্যাংশ পাবেন, যে বছর লাভ হবে না ওই বছরের লভ্যাংশ পরবর্তী বছরে পাবেন। বুঝছি? অর্থাৎ আপনার লাভ হইলে আপনি লাভ দিবেন, লাভ না হইলেও পরের বছরে গিয়ে লাভ দিতে হবে। তাহলে আপনার যখন 22 সালে লাভ হবে, 21 এবং 22 দুই বছরের লভ্যাংশ ওনাকে একসাথে দিতে হবে। তিনি হচ্ছেন সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। ক্লিয়ার? স্যার, বলেন স্যার, বলেন। লাভটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে লাভ বাধ্যতামূলক। এই বছর দেয়া বাধ্যতামূলক না। বলেন বলেন। ইলহাম, আপনার মাইক্রোফোনটা অফ রাখেন স্যার, কিছুক্ষণ পর পর আপনার এখানে কথা হয়। তাহলে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার যে বছর লাভ হবে ওই বছর লাভ পাবেন, যে বছর লাভ হবে না ওই বছরের লাভ পরের বছরে পাবেন। আপনার ধরেন 2021 সালে লাভ হয়নি, এক বছরের লাভ উনি পাননি। 2022 সালেও লাভ হয়নি, তাহলে 2 বছরের লাভ উনি পান নাই। 2023 সালে যখন লাভ হবে উনি কয় বছরের লাভ একসাথে পাবেন? 3 বছর। 21-এর, 22-এর এবং 23-এর। মাথায় ঢুকছে? জি স্যার। জি স্যার। এগুলো ম্যাথমেটিক্যাল এমসিকিউতে আসে। বলবে 23 সালে লাভ হলে কত টাকা পাবে, তখন 3 দিয়ে গুণ করে দিবেন, 3 বছরের লভ্যাংশ একসাথে পাবে। আর অসঞ্চয়ী মানে হচ্ছে লাভ হইলে লাভ পাবে, লাভ না হলে উনি লাভ পাবেন, পরবর্তীতে ওনাকে আর বকেয়া টাকা দেওয়া হবে না। 7 স্যার, ওদেরও লভ্যাংশ কি ফিক্সড থাকবে? লভ্যাংশ ফিক্সড। লভ্যাংশ সকল অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নির্দিষ্ট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। অংশভাগ অগ্রাধিকার শেয়ার আরেকটা কিন্তু স্যার, বলেন স্যার, বলেন স্যার। স্যার আপনি অসঞ্চয়ীটার মধ্যে বললেন যে লাভ হলে লাভ পাবে, না হয় পাবে না। রাইট। হ্যাঁ, কিন্তু স্যার আপনি তো বলছেন লাভটা বাধ্যতামূলক তার ক্ষেত্রে। সঞ্চয়ের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, অসঞ্চয় ক্ষেত্রে বাধ্যতামূলক না তো। দেখেন সকল অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম, লাভ হলে উনি লাভ পাবেন, লাভ না হলে আপনি দিবেন কোথেকে। শুধু সঞ্চয়ের ক্ষেত্রে লাভ না হলেও পরের বছরে গিয়ে লাভ দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার দুইটা খেয়াল করেন, কি নাম দিছি? অংশভাগ। আচ্ছা, এটার আরেকটা নাম আছে অংশীদারিত্ব যুক্ত। আর এটা হচ্ছে অংশীদারিত্ব যুক্ত। আমরা আর কখনো অগ্রাধিকার শেয়ারের ভিন্ন কোনো নাম পাবো না, সর্বোচ্চ এই নামগুলো পাবো। আচ্ছা, ধরেন আমার সামনে দুজন ব্যক্তি বসে আছে, দুজনে অগ্রাধিকার শেয়ার মালিক। সরি, 3জন ব্যক্তি বসে আছেন, তার মধ্যে 2জন অগ্রাধিকার শেয়ার মালিক, একজন সাধারণ শেয়ার মালিক। আমি লভ্যাংশ দিচ্ছিলাম। প্রথমে লভ্যাংশ দেওয়া হবে কাকে? অগ্রাধিকার শেয়ার। মনে রাখবেন, মুনাফার টাকা কয়জনে পায়? 2 জনে। একটা ম্যাথমেটিক্যাল এমসিকিউ পাবেন, সবচেয়ে কনফিউজিং ম্যাথমেটিক্যাল এমসিকিউ। ওই এমসিকিউতে একটা মুনাফা দেয়া থাকে, তো বলা হয় মুনাফার টাকাটা বন্টন করার জন্য। মুনাফার টাকা কয়জনে পায়? 2 জনে। কিন্তু ওই প্রশ্নটা ঋণ থাকে, ওই প্রশ্নটা কি থাকে? রিস্ক থাকে। ঋণ থাকে। পোলাপাইন কি করে? মুনাফা থেকে আগে ঋণের সুদ বাদ দেয়। কি বাদ দেয়? ঋণের সুদ। এইটা ভুল। তো তারা বলে স্যার আগে তো ঋণদাতাকে টাকা দিতে হবে। বাবা, ঋণদাতা মুনাফার টাকা পায় না, ঋণদাতা মুনাফা নির্ণয়ের আগের টাকা পাবে। এই জন্য মুনাফার টাকা যখনই বন্টন করতে দিবে, প্রশ্ন কি আছে আমার জানার দরকার নেই, মুনাফার টাকা বন্টন করবেন কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে। প্রথমে কাকে দিবেন? অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার। প্রশ্নে ঋণ থাকলে বিবেচনা করবেন না স্যার। না। ব্যাখ্যা কি, কেন বিবেচনা করবেন না? কারণ মুনাফার টাকা ঋণদাতা পাবে না। পাবে না। মনে থাকবে? জি। এডমিশন টেস্টে এরকম ম্যাথমেটিক্যাল এমসিকিউ প্রায় সময় আসে এই মুনাফার টাকা বন্টনের ব্যাপারে। বলে সাধারণ শেয়ার মালিকরা সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পাবেন? ওই প্রশ্নটা নিট মুনাফা দেয়া থাকে, সাধারণ শেয়ারের কথা বলা থাকে, অগ্রাধিকার শেয়ারে বলা থাকে, ঋণের কথা বলা থাকে। তো অনেকেই প্রথমে ঋণের সুদ বাদ দেয়, তারপর অগ্রাধিকার শেয়ারের টাকা বাদ দেয়, বাকি টাকা সাধারণ শেয়ার। অপশন এরকম একটা থাকে, মনে করে আরে আমার উত্তর মনে হয়ে গেছে। না, মুনাফার টাকা কয়জনে পাবে? 2 জনে। এক। 2 জনে। অগ্রাধিকার শেয়ার
এই সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার। আমরা বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই আমার গল্পে ফেরত যাই। আমাদের সামনে ধরেন তিনজন শেয়ার মালিক বসে আছেন, দুইজন অগ্রাধিকার শেয়ার মালিক, একজন সাধারণ শেয়ার মালিক। আমরা প্রথমে অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ দিয়ে দিয়েছি, তো ওনারা চলে যাওয়ার কথা। একজন অলরেডি চলে গেছেন, জনাব এ, উনি চলে গেছেন, কিন্তু জনাব বি বসে আছেন। আমরা এখন সাধারণ শেয়ার মালিকদেরকে টাকা দিব। বি রে জিজ্ঞেস করলাম, ভাই আপনি বসে আছেন কেন? আপনাকে তো একবার খাবার দিছি, খাইছেন তো, আবার বসে আছেন কেন? বলে যে আমার আবার খাবার দিতে হবে। মানে মানে উনি দ্বিতীয়বার সাধারণ শেয়ার মালিকদের সাথে লভ্যাংশ দাবি করতেছেন। কয়বার? 2 বার। জনাব বি একবার লভ্যাংশ অলরেডি পাইছেন অগ্রাধিকার শেয়ার মালিক হিসেবে, উনি সাধারণ শেয়ার মালিকদের সাথে আবার লভ্যাংশ দাবি করতেছেন। আর উনি কেরকম দাবি করতে পারেন? পারেন। কেন পারেন? কারণ ওনার কাছে যখন আমরা শেয়ার বিক্রি করছি, আমরাই ওনাকে বলছি আপনাকে লভ্যাংশ দিব কয়বার? 2 বার। থেকে দাবি করতেছে না, আমরা ওনাকে আগে প্রমিস করছিলাম, আমরা ওনার সাথে যে চুক্তি করছিলাম সেখানে লেখা ছিল। বুঝতে পারছি? জি স্যার। এই অগ্রাধিকার শেয়ারকে বলা হয় অংশভাগ। ওনার কার সাথে অংশ পাবেন? সাধারণ শেয়ার মালিকদের সাথে। উনি একবার অগ্রাধিকার শেয়ার মালিক হিসেবে লভ্যাংশ পাবেন, আরেকবার সাধারণ শেয়ার মালিকদের সাথে আরো কিছু লভ্যাংশ পাবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে বলেন কোন অগ্রাধিকার শেয়ার মালিক দুইবার লভ্যাংশ পাবেন? অংশভাগ। অংশ পাবেন হচ্ছে জনাব এ, লভ্যাংশ দিয়েছে, উনি চলে গেছেন, একবারই পাবেন। এই 8টা প্রকারভেদ বুঝছেন? জি স্যার। জি স্যার। পরবর্তী রেকর্ডটা একটু আবার শুনবেন ভালো করে, যাতে এর কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। আজকে আর একটা পয়েন্ট দিয়ে আজকের আলোচনাটা শেষ করবো। আজকে অনেকগুলো বেসিক পার্ট আমি আনছি, অফলাইন ক্লাসে আমরা এগুলো আলোচনা করিনি। তো যারা অফলাইন ক্লাসের স্টুডেন্ট জয়েন করছেন, আশা করি এই বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে অগ্রাধিকার শেয়ার নিয়ে অনেক কনফিউশন থাকে। চলুন এবার আমরা একটু অগ্রাধিকার শেয়ার কাকে বলে এই ব্যাপারটা একটু লিখে দিই। ওটা লিখতে হবে, ওখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। পরীক্ষার প্রশ্ন ছিল, বোর্ড পরীক্ষার প্রশ্ন। স্যার ক্লাস লেকচার এবং কনসেপ্ট বুক এই দুটো জিনিসের বাইরে কোনো প্রশ্ন আপনার বোর্ড পরীক্ষা বলেন, ভর্তি পরীক্ষা বলেন বা কম্পিটিটিভ কোনো অ্যাকাউন্টিং পরীক্ষা আসবে না স্যার। তো মনোযোগ দিয়ে ক্লাস লেকচারের প্রতিটা লাইন মাথায় ঢুকাবেন, খাতায় লিখবেন, আর লিখবেন প্রচুর। অ্যাকাউন্টিং এ যত বেশি লিখবেন তত বেশি আপনার বেসিক ক্লিয়ার হবে। লিখবেন না, এমনি মুখস্থ করবেন, কিছু মাথায় থাকবে না, ভুলে যাবেন বারবার। এই জন্য লেখার অভ্যাসটা যাতে সবার থাকে। আপনারা খালি গাইড, টেস্ট পেপার এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, আপনাদের এই জায়গায়। ওই যে আইমানুল হক আরাফ আমাকে প্রশ্ন পাঠাইছে, কোথেকে? গাইড থেকে, পণ্ডিত। গালিটা পরে দিব, এখন আর দিলাম না, রেকর্ড হচ্ছে তো, রেকর্ডে তার গালাগালি করা যাচ্ছে। ঠিক আছে আরাফ, পণ্ডিত মানে ধরা খাবেন, সাবধান। তার অগ্রাধিকার শেয়ার কাকে বলে? লিখেন, যে সকল শেয়ারের মালিকগণ। সংজ্ঞা লিখবেন সবসময় নিজের ভাষায়। কি বলতে পারি বলেন তো? এই শেয়ারের মালিকটা কি করবে? যে সকল শেয়ারের মালিকগণ, দেখেন ওনার একটা নাম দিছি না আমরা, অগ্রাধিকার। অগ্র মানে আগে, আগে অধিকার, অগ্রিম অধিকার, রাইট। যে সকল শেয়ারের মালিকগণ অগ্রাধিকার ভিত্তিতে আচ্ছা, অগ্রাধিকার কার আগে আপনি অধিকার দিবেন? সাধারণ শেয়ার মালিকদের আগে অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। এবং তার মানে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ কি পরিমাণ বা কিরকম? নির্দিষ্ট। বুঝতে পারছি? এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আচ্ছা, এদের নাম তো অগ্রাধিকার, তাহলে এরা আর কোথায় অধিকারটা পায়? এবং মূলধন ফেরতের ক্ষেত্রে, কারণ কোম্পানি যখন মূলধন ফেরত দিবে, যে কোনো কারণ, যখন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সবার আগে মূলধন ফেরতটা কে পাবে? অগ্রাধিকার শেয়ার মালিক। এবং মূলধন ফেরতের ক্ষেত্রে কার আগে মূলধন ফেরত পাবে বলেন তো? সাধারণ শেয়ার মালিকদের। সাধারণ শেয়ার মালিকদের পূর্বে। এবং মূলধন ফেরতের ক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকদের পূর্বে
সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কি হবে? ফেরত হবে না? জি স্যার। মূলধন ফেরতের ক্ষেত্রে কথাটা মিলান, এবং মূলধন ফেরতের ক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকদের পূর্বে অংশগ্রহণ করেন অথবা পেয়ে থাকেন। কিন্তু কোম্পানির, আচ্ছা উনি কি কাজে অংশগ্রহণ করতে পারেন না বলেন তো? পরিচালনা কোম্পানির। স্পেসিফিক বললে উনি কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। কিসে অংশগ্রহণ করতে পারেন না? কোম্পানির পরিচালনা পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তাকে অগ্রাধিকার শেয়ার বলে। অর্থাৎ আমরা যে পরিচালনা পর্ষদ নির্বাচন করি, সেখানে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে উনি কোনো ভোট দিতে পারবেন না। যেহেতু উনি ভোট দিতে পারবেন না, তার মানে উনি পরিচালক হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু উনি পরিচালক হতে পারবেন না, তার মানে উনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। আমরা কি বুঝছি? এত বড় সঙ্গে আপনি মুখস্থ করার দরকার নেই, এটা আমি বুঝানোর জন্য লিখছি পয়েন্ট গুলা। প্রশ্ন বলে বলে গেছি কিন্তু। না ডিস্টার্ব করিও না বাবা, ব্যথা পাবা, ব্যথা পাবা, এখানে লেখালেখি করিও না। মোবাইল নিবা, মোবাইল নিও না, মিথ্যা কথা বললাম। স্যার আমরা এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে গেছি। তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবেন। তিনি কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। স্যার স্যার অগ্রাধিকার শেয়ার মালিকরা কি দায় গ্রহণ করবে? তিনি অগ্রাধিকার শেয়ার মালিক দায়। আচ্ছা ভালো প্রশ্ন। সকল শেয়ার মালিকদেরই দায় সীমিত। দায় কি? আপনি শেয়ার কিনবেন যত টাকার, দায় নেবেন ঠিক তত টাকার। আপনি একটা শেয়ার কিনছেন, মানে আপনি কোম্পানিতে ইনভেস্ট করছেন 1000 টাকা। সীমিত দায় মানে কি? আচ্ছা সীমিত দায় কথাটা আসলে কি বুঝি আমরা? অসীম দায় আর সীমিত দায় মানে কি? আমি 1000 টাকা কোম্পানিতে ইনভেস্ট করছি, যখন কোম্পানি বিপদে পড়বে, আমার ওই 1000 টাকা যেটা আমি ইনভেস্ট করছি, যদি কোম্পানি ডুবে যায় আমি 1000 টাকা ফেরত পাবো না। তার মানে আমি 1000 টাকা দায় নিলাম। দায় নিলাম মানে কি? মানে এটা আমাকে কেউ ধরতে পারবে না, মানে আমার যে 1000 টাকা আছে আমি ফেরত নিব না, এটাই আমার দায়। কোনো ব্যক্তি এসে আমাকে সার্চ করতে পারবে না, ভাই আমার টাকা দেন, পসিবল না। কোম্পানি, আমি যে 1000 টাকা ইনভেস্ট করছি ওখানেই কাহিনী শেষ। ভাই আপনি আমার কাছে টাকা পান, ওই যে আমি 1000 টাকা ইনভেস্ট করছি ওখান দিয়ে নিয়ে যান না, কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না, আমার কাছে জবাব দিতেও চাইতে পারবেন না। বুঝতে পারছি? তারপরে আমি যে টাকা ইনভেস্ট করছি আমার দায় ঠিক তত টাকা, কোনো বাড়তি দায় আমি গ্রহণ করব না। ক্লিয়ার? আর অসীম দায় মানে হচ্ছে আমি যে টাকা ইনভেস্ট করছি সেটা তো ভাই গেলই, কেউ যদি তারপরও কোম্পানির কাছে টাকা পায়, সে আমার বাড়িতে এসে হামলা করতে পারবে, আমার বাড়িতে এসে বলবে টাকা দেন, আমি তাকে টাকা দিতে বাধ্য। এটার নাম অসীম দায়। বুঝছি? তার মানে স্যার অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সসীম দায়। অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার সবারই দায়ের পরিমাণ সেম, সীমিত। ঠিক আছে? আর কথা বলে না? জি স্যার। জি স্যার। ওকে স্যার। তারপরে আসেন অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে মনে রাখবেন, এরা, আমরা উপরে শিখছি, এরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। তাই একই, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার কি না, এই কথাটা এভাবে না লিখি। এরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। এটি ঋণ ও ইকুইটির মিশ্রণ। এই ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাই একে হাইব্রিড বা মিশ্র বা
সংকর জাতীয় সিকিউরিটি বলে। স্যার প্রায় সময় এই প্রশ্নটা আসে স্যার। এই দুটো লাইনে একটু বোঝার চেষ্টা করেন। কেন অগ্রাধিকার শেয়ারকে আপনি ঋণ এবং ইকুইটির মিশ্রণ বলতেছেন স্যার? কারণটা বোঝেন। অগ্রাধিকার শেয়ার মালিকরা কি পান? লভ্যাংশ পান। লভ্যাংশ পান। এই জন্য এটা এক প্রকার মালিকানা সত্ত্ব, কারণ মালিকরাই লভ্যাংশ পাবে। তার মানে অগ্রাধিকার শেয়ার মালিক এক প্রকার মালিক এবং এটা কোম্পানির মালিকানা সত্ত্ব। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার মালিকরা কি ধরনের লভ্যাংশ পাবেন? নির্দিষ্ট আচ্ছা, আমরা জানি আমরা যখন কারো থেকে ঋণ নিই তিনি সুদ পান, নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট নির্দিষ্ট। তার মানে ঋণের ওই নির্দিষ্ট পার্সেন্টেজের সাথে অগ্রাধিকার শেয়ার একটা মিল আছে না? জি স্যার। এই জন্য অগ্রাধিকার শেয়ারকে ঋণ বলা হয়। কি বলা হয়? ঋণ। দেখেন, এই নির্দিষ্ট সাথে ঋণের মিল আর লভ্যাংশের সাথে ইকুইটির মিল। তার মানে একই জিনিসের মধ্যে কয়টা জিনিসের বৈশিষ্ট্য আছে? দুইটা। একই সিকিউরিটিতে দুইটা সিকিউরিটির বৈশিষ্ট্য। ঋণের বৈশিষ্ট্য আছে, ইকুইটি বলতে সাধারণ শেয়ারকে বোঝায়, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে। তাহলে যে কোনো কিছুতে যদি দুইটা বৈশিষ্ট্য একসাথে থাকে তাকে হাইব্রিড বলে। কি বলে? হাইব্রিড। যেমন আমাদের কিছু আছে দেখবেন হাইব্রিড, মানে জাউরা আবার ট্যালেন্ট, দুটো একসাথে, তার মানে সে হাইব্রিড স্টুডেন্ট। হাইব্রিড মানে একাধিক বৈশিষ্ট্যের অধিকারী। বুঝছি? যাই হোক, অন্য একটা উদাহরণ দিতাম কিন্তু এখন দিব না, অনলাইন তো রেকর্ড থাকবে, দেওয়া যাবে না, অফলাইনে বলা যাবে। তাই একে হাইব্রিড বা মিশ্র বা সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে আচ্ছা অগ্রাধিকার শেয়ারে কারা ইনভেস্ট করে, এটা কাদের জন্য মানে ভালো? হচ্ছে যার কাছে অনেক টাকা আছে, মানে অলস অর্থ আছে এবং তিনি ঝুঁকি নিতে ভয় পান। যে সকল বিনিয়োগকারী ঝুঁকি নিতে ভয় পান তারা অগ্রাধিকার শেয়ার পছন্দ করে। ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। আমার আজকের আলোচনা এই পর্যন্তই স্যার। আমি একটু রেকর্ডটা অফ করে দিই এবার।